সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের একটি বাসা থেকে দরজা ভেঙে তাকে ডিবি পুলিশ আটক করে। এরপর ৩ দিন তার কোনো হদিস ছিল না। পরে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয় তাকে। এর আগেও তিনি গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে নিপীড়নের শিকার হয়েছেন। অনুষ্ঠানে আজকের অতিথি, তিনি তার মুখেই শুনব নিপীড়নের সেই সব দিনগুলোর স্মৃতি। মিজানুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মিজানুর রহমানের উপরে নির্মিত একটি ছোট্ট প্রতিবেদন দেখে নেব। নাম মিজানুর রহমান দয়াল। জন্ম বরিশালের মুলাদী উপজেলার খৈলারচর গ্রামে। বাবার নাম আব্দুল রব ও মায়ের নাম দেলোয়ারা বেগম। দুজনেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। দয়ালরা 2 ভাই 2 বোন। স্থানীয় স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর দয়াল ভর্তি হন রাজধানীর ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পারিবারিকভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও ঢাকা কলেজে পা রাখার পর সক্রিয় হন ছাত্রদলের রাজনীতিতে। কলেজ ইউনিটের বিভিন্ন দায়িত্ব পালন শেষে দয়াল বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক। রাজনৈতিক ক্যারিয়ারে দয়ালের যেমন অনেক অর্জন রয়েছে, তেমনি রয়েছে খুনি হাসিনা রেজিমের নিপীড়নের ইতিহাসও। তার নামে হয় 7টি মামলা, কারাবরণ করতে হয় দীর্ঘদিন। সবশেষ 24-এর গণ আন্দোলনে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। করা হয় নির্মম নির্যাতন। অবশেষে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরদিন তিনি মুক্ত হন। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনব তার সঙ্গে ঘটে যাওয়া নিপীড়নের সেই দুঃসহ ঘটনা। মিজানুর রহমান, আপনি তো ছাত্র রাজনীতি করেন। জি। ছাত্র রাজনীতি করতে গিয়ে নানান ধরনের বাধা, হামলা, নিপীড়নের মুখে পড়েছেন। এর মধ্যে জীবনের শঙ্কাও ছিল। 24-এর গণ অভ্যুত্থানেও আপনি দীর্ঘ নিপীড়ন, নির্যাতন আপনাকে শিকার হতে হয়, এবং এর আগেও বেশ মামলা, হামলা এবং অজস্রবার আপনি কারাগারে গিয়েছেন। জীবনে এমন কিছু কথা আছে যে কথা কাউকে বলা হয়নি, যে ব্যথার কথা মনে করতেও ভয় পান, কোনোদিন বলেননি বা বলতে পারবেনও না। সেগুলো আমরা শুনতে চাই। আসলে কোন জায়গা থেকে শুরু করবেন? জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করি। জি, প্লিজ। সেই সময় আমাকে মোহাম্মদপুরের একটা বাসা থেকে ডিবি পুলিশ মাঝরাতে, কত তারিখ? 17 তারিখ শেষ, 18 তারিখের একেবারে ফজরের ঠিক আগে 3টা, 3:30 হবে টাইম। আমি ঘুমাইছিলাম বাসায়। ওখান থেকে এসে তুলে নিয়ে যায়। আইসেই প্রথমে আমাকে বুকের ভিতরে পাড়া দিয়ে ধরে একেবারে অনেকগুলো, মানে ঘুমন্ত অবস্থায়? ঘুমন্ত অবস্থা। আমি আসলে বুঝতে পারিনি, ওই বাসায় কেউ ছিল না তখন, আমি আপনি একাই ছিলাম। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ডের বাসা ছিল, ও ছিল না বাসায়। পরে আমি যখন চোখ মিলি তখন আমাকে এভাবে করে মানে শ্বাসনালী চাপ দিয়ে ধরছে যে চিৎকার না দিতে পারি। পরে আমাকে বললো যে উঠে চোখ, সাথে সাথে চোখ বেঁধে ফেলছে, কোনো কথা বলেনি। মানে একেবারে বিছানা? কোনো, হ্যাঁ, বিছানার ভিতরে জাস্ট বসে হাত দুটো পিছনে নিয়ে চোখ বেঁধে। পরে আমি বললাম যে আমার অপরাধ কী? বলতেছে আমি জুলাই আন্দোলনে ছাত্রদলে রাজনীতি করি, সেন্ট্রাল ছাত্রদলে আছি, সেই বিষয়ের জন্য আমাকে এখান থেকে ওরা তুলে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন রাস্তায়, যে বেড়িবাঁধের যে রাস্তাটা আছে, এখানে পুরো রাত যেই সময়টুক ছিল ফজর পর্যন্ত, এর ভিতরে আমাকে ওইখানেই পিস্তলের বাট দিয়ে 2 পাশে 2টা আঘাত দেওয়ার পরে আমার আর তেমন সেন্স কাজ করতেছে না। মানে আপনি হিপনোটাইজ হয়ে গেছেন? আমাকে চোখ বেঁধে বারবার বলতেছে মেরে ফেলবে। আপনি ভয় পাচ্ছিলেন? ভয় পাচ্ছিলাম বলতে ওই সময়টা আসলে সবাই তো বাঁচতে চায়, মানে বাঁচার জন্য আকুতি করেছি। কারণ আমি এর আগেও আন্দোলনের সময় এভাবে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু সেটা এতটা ভয়ঙ্কর ছিল না যে আমাকে চোখ বেঁধে বেড়িবাঁধের রাস্তায় নিয়ে। এর আগে নির্যাতনের সময় খুব বাঁচতে ইচ্ছা করে না, কারণ নির্যাতনগুলো মৃত্যুর ঝুঁকি কম ছিল। 24-এর অভ্যুত্থানের সময় যখন আটক হন তখন বারবার মৃত্যুর হুমকি বেশি আসছিল, তাই? হ্যাঁ, মৃত্যুর হুমকিটা বেশি আসছিল এই কারণে যে আমাকে বারবার বলতেছিল ওদের কাছে সব
ডকুমেন্ট ছিল যে আমাকে এর আগেও গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে টর্চার করার কারণে তারপরও আমি আন্দোলনের থেকে পিছপা হননি। পিছপা হয়নি, যার কারণে আমাকে খুব টর্চার করতেছিল, মেরে ফেলবে, নানান কথা বলতেছে, নানান জন এর সাথে কথা বলে ওর সাথে। তো তারপরে আমানুল্লাহ আমান ভাই আমাদের ছাত্রদলের সাংগঠনিক, তার বিষয়ে আমার বারবার প্রশ্ন করতেছে, তারপরে তার নাম্বারে ফোন করতেছে আমার ফোন থেকে, তার নাম্বার তো বন্ধ। তারপরে এভাবে করে অনেকটা সময় যাওয়ার পরে ফজরের আজান হয়ে যাওয়ার পরে যখন একটু রাস্তা আলো যখন উঠতেছিল, তখন আমাকে তারা এখান থেকে ডিবি কার্যালয়ে যে ওইখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে সেই আবার টর্চার রুমে নিয়ে টর্চারিং শুরু করলো। আমার চোখ বাঁধা তখন আমি একটু পানি খেতে চাইছিলাম যে ভাই একটু পানি খেতে দেন, কিন্তু আমাকে দেয়নি পানি। কি আমাকে বলেছে? বলতেছে যে মানে যেই ধরনের অশ্লীল ভাষা বলার দরকার তারা তাই যা মুখে আসে সোজা বাংলায় যে গালাগালি, গালাগালি করতেছে, অশ্লীল ভাষায়। অশ্লীল ভাষা। তারপরে বলতেছে আমার আব্বা আম্মা টিচার, আর আমি কেন এইসব করতেছি, আমি ফকিরনি, মানে অনেক বাজে ভাষা ল্যাঙ্গুয়েজ ইউজ করে। মানে শিক্ষকের সন্তান, মানে এটা একটা অপরাধ। এটা অপরাধ যে আমি শিক্ষকের সন্তান হয়ে কেন মানে রাজনীতি করতে আসছি এই বা জুলাই আন্দোলনে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যাবে না। না, যাবে না। আচ্ছা। তারপরে আমাকে অনেক সময় এটা টর্চার করার পরে ওই যে একটা রুমের ভিতরে ফালায় রাখে, ওই মানে চোখ বাঁধা অবস্থায়। হাতে হ্যান্ডকাপ ছিল? হাতে হ্যান্ডকাপ ছিল, পিছনে হ্যান্ডকাপটা যখন রুমে রাখে তখন পিছনের থেকে সামনের দিকে আইনা হ্যান্ডকাপটা আচ্ছা লাগাই দিয়ে রাখে। তারপরে অনেক সময় 2-2.5 ঘন্টা যাওয়ার পরে আবার আসছে, আইসা আবারও জিজ্ঞেস করতেছে যে আমাদের প্ল্যান কি, আমরা কি করতেছি, এই নানান বিষয় জিজ্ঞেস করতেছে আমাকে। শুধু ওই একটাই বিষয়, মানে যেভাবে পারতেছে, ফুটবল যেভাবে খেলে ঠিক ওইভাবে লাথি ঘুষি পাড়া এগুলাই বেশি। মানে কারা নির্যাতন করছে আপনি কি টের পাচ্ছিলেন? না, আমার তো বুঝতে চোখ পারছেন, বাঁধা। চিনতে পারছেন কাউকে? না, কিন্তু একজনের শুধু ওই যে বয়স শুনছি যে ডিবি যে মনিরুল ছিল, উনি আইসা, মনিরুল না হারুন? এই হারুন রশিদ। জি হারুন, ওনার বয়সটা শুনতে পেয়েছি যে আয়শা বলতেছে যে মোহাম্মদপুরে মনে হয় যে এরপরে আওয়ামী লীগের কমিটি ভেঙে দেয় যে এই আন্দোলনের কারণে। তো খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে শালার পুত্রে মাইরা ফেলারে নিয়া। আপনি নিজের কানে শুনতে পেয়েছেন? আমি নিজে শুনতেছি, আমার তো মানে লাথি দিতেছে, পাড়া দিতেছে। তখন কি মনে হলো যখন মেরে ফেলতে বললো? তখন কিভাবে মানসিক অবস্থা কেমন ছিল? মানসিক অবস্থা ছিল আসলে আল্লাহর দ্বারে বেঁচে থাকার জন্য, মানুষ তো সবাই বাঁচতে চায়। আমি সেটাই দোয়া করেছি যে আল্লাহ যদি বেঁচে থাকি তাহলে সবাইগুলো আসলে ভাই। তারপরে তো আমাদের এভাবে করে এভাবে কতদিন? 3 দিন পরে একই নির্যাতন। খাবার দাবার সারাদিনে কিছু না দিয়ে শেষ বিকেলের দিকে খিচুড়ির মতো যে খিচুড়ি দিছে, খিচুড়ি দিয়ে চোখটা খুলে দিছিল। কতক্ষণ পরে চোখ খুললো? চোখ খুলছে দুপুরের দিকে, তারপরে আবার চোখ বেঁধে দিয়েছে। ওই যে পানি খাওয়াইছে আমাকে একটু, আর একটা কলা আর একটা রুটি দিছিল দুপুরের দিকে। তারপরে শেষ বিকেলের দিকে খিচুড়ি যা ডাল চালের খিচুড়ি ওটা দিছে, তো আমি খাইনি এটা। তারপরে ক্ষুধা ছিল না? ক্ষুধা, কিন্তু মৃত্যু ভয়ে আর এই এত যন্ত্রণায় তো ক্ষুধা কাজ করে নাই। খাওয়া দাওয়া করার আর কি, আবার রাতের বেলায় একই টুরছে। তারপরে 3 দিন পরে আমাকে প্রথম দিন রাতেও একইভাবেই পিটিয়েছে। কি দিয়ে পিটিয়েছে বলেন তো? আমার তো যখন নিয়ে যেত, যেখানে রাখতে এখানে না, এখান থেকে অন্য একটা রুমে নিয়ে যেত। ওই রুমটাতে যখন নিয়ে যেত তখন পিছনে হাতটা বাঁধতো আর লাল একটা গামছা দিয়ে চোখ বেঁধে। গামছাটা লাল এটা বুঝতেন কিভাবে? কারণ আসতো তো চোখ বাঁধার আগে মানে প্রথম দিন তো যখন চোখ বিকেলবেলা খুলে দেওয়ার পরে এরপরে আর চোখ বাইদা রাখে নাই। এরপরে সময়গুলো নেবার সময় চোখ বেঁধে নেবার সময় চোখটা বেঁধে নিত, নিয়ে একজনে এইভাবে করে হাতে ধরে নিয়ে যেত। হাতে ধরে নিয়ে গিয়ে এরপরে ওই রুমে নেওয়ার পরে কি প্রশ্ন করতো? এই যে ছাত্র আন্দোলনের সময়, এই জুলাই বিপ্লবের সময় দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের কি নির্দেশনা দিয়েছে, ছাত্র দলকে কি বলছে, নির্দেশনা দেয় এইসব বিষয় আমাদের। তখন আমরা বলতাম আমরা তো আসলে এত বড় বিষয় বা আমাদের তো এই ধরনের কোনো নির্দেশনা নেই, নির্দেশনা দেওয়ার বিষয় ছিল না। আর এটা তো আসলে সাধারণ ছাত্রদের একটা আন্দোলন ছিল, গণতান্ত্রিক আন্দোলনে আমরাও। মানে আপনার পদ পর্যন্ত নির্দেশনা দিতে হলে তো অন্তত 100 জনকে এর আগে নির্দেশনা দিতে হয়। খুবই স্বাভাবিক, কিন্তু ওইটা আমার একটা বিষয় ছিল যে
উত্তর দিলেও মার খেতে মার হবে, খেতে হবে, না দিলেও খেতে না হবে। দিলেও খেতে হবে, এটা ফ্রি। মানে ঘটনা হচ্ছে, প্রশ্ন হচ্ছে অজুহাত, অজুহাত, মূলত নির্যাতন। নির্যাতন। এভাবে টর্চার করে আমার এই যে পায়ের আঙ্গুলগুলোতে, এইগুলোর ভিতরে যে এই বাঁশ, এই যে চিকন লাঠির মতো আছে, এগুলো দিয়ে করে চাপ দিয়ে অনেক বেশি করে, মানে পায়ের আঙুল। পায়ের আঙ্গুলগুলোতে। তারপরে আমার অনেক মানে পাড়াই, মানে লাথি দিয়ে মানে অনেকগুলো, অনেক বেশি নির্যাতন করছে। তারপর পা উল্টে নিচে এই পায়ের তলিতে অনেক বেশি আঘাত করছে, পায়ের তালুতে। পায়ের তলিতে, যে হাঁটতে আমার তো এর আগেও এটাই ছিল, তো এরপর থেকে এটা দিয়ে আমরা পঙ্গু করে দিবে, যেহেতু মারতে পারে, মানে মারে। ওরা বলেছে যে পঙ্গু হ্যাঁ, করে এভাবে দেবে। বলতেছে আচ্ছা। যে মাস্টারের ছেলে হয়ে কেন এইসব করতেছিস, আর এইবার যদি এটা হয়ে যায় তাহলে আর। মিজান, শিক্ষকের ছেলে বলে নির্যাতনগুলো করা হতো, তখন প্রিয় বাবার মুখটা ভেসে উঠতো না? সেই সময়টা আসলে বাবা মায়ের কথা সবচেয়ে বেশি মনে পড়তো, তারপরে নিজের সহযোদ্ধাদের কথাও মনে পড়তো, আর আমার ছোট ভাইদের কথা, আরও যারা এই যে আমাদের বিষয়, এদের বিষয়ে, আমান ভাইয়ের বিষয়ে বারবার যখন জিজ্ঞেস করতো, এবং আমার ফোন থেকে নাম্বারগুলো সব নিয়ে নিয়েছে। কালেক্ট করে ওদের বারবার ফোন করতো, এবং সবার বাসার ঠিকানাগুলো চাইতো আমার থেকে, ঠিকানাগুলো চাইতো আর মারতো। তো এখন আমি তো যেভাবেই হোক গ্রেপ্তার হয়ে গেছি, এখন আল্লাহ যদি বাঁচায় রাখে, কিন্তু আমি কারো নাম্বারও দেইনি, কারো বিষয়ে কোনো কথা বলিনি, যার কারণে আমার উপর নির্যাতনটা আরও বেশি করছে। বাড়িতে গ্রামের বাড়িতে খবর পেয়েছে কতদিন পরে, বা পরিবারের সদস্যরা? 1-2 দিন পরে আমার ভাই ঢাকাতে থাকে, আমার ভাই 1-2 দিন পরে আমাদের যে বড় ভাই? জি, বড় ভাই। আমার ভাই, আমি যে বাসায় থাকি ওই বাসার দারোয়ানরা খুঁজে আমার ভাইকে ফোন করে। তারপর আমার ভাই, তো আমি তো জানি না যে কি হচ্ছে বাইরে, তারা তখনও অনেক, তো তারা স্বীকার করেনি যে আপনাকে না কোনোভাবেই স্বীকার করেনি। ধরে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে 3 দিন পরে যখন আমাকে কোর্টে উঠায়, তখনও আমি কাউকে পাইনি, কারণ আমার ফ্যামিলি তো বিভিন্ন গোয়েন্দা সব বিভিন্ন জায়গায় যাচ্ছে, কেউ স্বীকার মানে করতেছে না, পরিবারও এক ধরনের ভয়ের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে। আর তখন তো পরিবারের লোকজনও যারাই যাচ্ছে তাদেরও হ্যারেস করছে। হ্যারেস করতেছে। তো তারপরে কোর্টে উঠানোর পরে 4 দিনের দিন কোর্টে উঠায়, তো আমি যাইতে, মানে দাঁড়াইতে পারতেছি মানে এই 4 দিনে মানে আপনার পরিবার, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব কেউ জানতো না আপনি কোথায় না, আছেন? কেউ জানতো না, কেউ খুঁজে পায়নি। তারপরে আমাকে কোর্টে উঠানোর পরে আমার যে অবস্থা দেখে ম্যাজিস্ট্রেট আমাকে পরীক্ষা মানে তাকিয়ে তখন ছিল। চেহারার অবস্থা কি ছিল? মানে এটা তো আমি মানে হয়তো এতটা বিমর্ষ ছিল যে তখন ম্যাজিস্ট্রেট আমার দিকে তাকিয়েছিল, তাকায় বলতেছে আপনি কি কিছু বলবেন? তো তখন আমাকে যেই মানে অফিসার আপনি কিছু বলেছিলেন? নিয়ে যে, তো ও বলতেছে কিছু বললে, মানে আমার দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাইতেছে। মানে আইও, তো আমি ভাবলাম এখন কি বলবো, বললে ও যেটা হবে। মানে হায়নার খাঁচায়? আমি বললাম যে আমি বাঁচতে চাই, এই কথাটা বলেছেন? জাস্ট এটুকুই বলছি, আর কিছুই বলিনি। বিচারক কি বলল? বিচারক কোনো কথা বলে নাই আমাকে। ওরা 10 দিনের রিমান্ড চেয়েছে, 10 দিন? 10 দিন। তারপরে 7 দিনের রিমান্ড দিয়ে সে ওই আমাকে একটা প্রশ্নই করছে শুধু, যে আপনি কি কিছু বলতে চান? আপনার পক্ষে কোনো আইনজীবী দিতে পেরেছিলেন? কেউ মানে এক পেশে? যে এটা আসলে আমার কাছে এই সময়টা আমার কাছে সবচেয়ে বেশি অসহায় লাগছে, যে পৃথিবীতে কেউ আপনার কেউ পক্ষে নাই না, কথা বলার কেউ নেই? কেউ নাই আমার জন্য, কেউ কথা বলার ছিল না তখন। আমার পরিবারের কেউ, সবাই তো খুঁজতেছে, তারা তো জানে না যে আসলে আমি কোথায় আছি। আর আমাকে ফোন করার বা যখন কোর্টে মানে নিয়ে যায়, আপনার পক্ষে দাঁড়াবার মতো একজন আইনজীবীও ছিল না? না, মানে নিজের কথা নিজেও বলতে পারেননি? নিজের কথা নিজে বলতে পারিনি ভয়ে, কারণ মৃত্যু। তখন যে আমাকে আবার তো নিয়েই যাবে তারা, তো আবারও তখন তো আরও বেশি টর্চার করবে। তো মিস্টার অনেক সময় আরও যে অন্যান্য যারা ছিল তারা তাকাই ছিল আমার অবস্থা দেখে, পরে আমার 2 জনে ধরে 2 কাঁধে করে ধরে আবার গারদে নিয়ে যায়, আদালতের থেকে নিয়ে যেয়ে তারপরে ডিবি অফিসে, যে একটা রুমের ভিতরে, যেখানে আপনার সাথেও আমার 1 দিন পরে দেখা হয়েছে। মিজান, আপনি যেহেতু বলেই ফেলেছেন যে আমার সাথে আপনার দেখা হয়েছে ডিবির হেফাজতে রিমান্ডের সময়ে, আমি তখন দেখেছি আপনি হাঁটতে পারতেন না। এটা একটু খুলে বলুন। মানুষ আসলে অনেকে মনে করে কি যে রিমান্ডে শুধু জিজ্ঞাসাবাদই করে, জিজ্ঞাসাবাদের মানে রূপটা কেমন? ওই যে শুধু প্রশ্ন করে উত্তর দিলেও মারতেছে, না দিলেও মারতেছে। আর এই মারগুলো আমার বেশিরভাগই পায়ের দিকে করার, মানে একেবারে পঙ্গু করার উদ্দেশ্যেই, পঙ্গু করে দেয়া। কারণ প্রথম যখন আমাকে ধরছে তখন তো পিস্তলের বাটে, তখন তো মেরে ফেলবার জন্য, এটা করছে। তারপরে
এরপরে পায়ের এই নিচের সাইডগুলোতে আমাকে বেশি টর্চার করে, যার কারণে আমি এখনও হাঁটাচলা করতে পারি না ঠিক। এবং এক জীবনে আর সুস্থভাবে হাঁটতে পারবেন কিনা সেই আশাও অনেকটা কম, তাই না? তো ডাক্তাররা বলছে যে অনেক লং টাইম যদি থেরাপি দেওয়ার পরে হয়তো মানে ওটা হচ্ছে না, আমার এত মাসও স্বাভাবিক হচ্ছে না। পরিবারের সাথে কথা হয়েছে কতদিন পরে? এটা তো আর পরিবারের সাথে কথা হয়েছে যখন জেল থেকে বের হই আমরা। মানে এর মধ্যে আর পরিবারের কারোর মুখ দেখা দেখি হয়নি? না, বাইরে ওই শুধু আমার ভাইরে একটু দেখছি আমি, মানে দূর ওই থেকে? যে ওরা যে টাকা দেওয়ার কারণে 1 লক্ষ টাকা দিয়েছে, যাকে দিয়েছে উনি কি খুশি হয়েছে? এরপরে কি এটা তো আসলে- কম মেরেছে না মারেনি? না, এটা তো আসলে মানে আমার ভাইয়ের কথা ছিল যে আমার ভাইকে বাঁচায় রাখেন, আমার ভাই একটু দেখবো যে আমার ভাই জীবিত মানে 1 আছে। লক্ষ টাকা এইটার শুধু বিনিময়ে শুধু একটু দেখবার জন্য, একবার দেখার জন্য 1 লক্ষ? যে এটুকু। হ্যাঁ, তারপরে আমার ভাই দেখে চলে গেল। তারপরে আমি তো ভয় পাইতেছিলাম আমার ভাইকে না, ভাইকে কিছু বলতে পেরেছেন? ভাইকে কিছুই বলতে পারি নাই, শুধু বলছি যে আব্বা আম্মার দিকে খেয়াল রেখো আর আবার একটু দোয়া করো। একটু জড়িয়েও ধরতে পারেননি? না, সেই সময় আমাকে আমার তখন মনে হয় না যে আর আসলে বেঁচে ফিরবো বা এই স্বাভাবিক বা এই মুক্ত বাতাস, এমন একটা পরিবেশ পাবেন এটা কখনোই ভাবিনি। কারণ আমার আব্বা টিচার, আম্মা টিচার, দুজন পরিবারের, আমি সবার ছোট। এই রাজনীতি করার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন। পরিবার কি বিরক্ত ছিল এক সময়? সবাই বিরক্ত ছিল। তারপর আমার বাবা সবসময় আমাকে উৎসাহ দিত যে মানুষের জন্য কাজ করলে রাজনীতি ভালো, যদি সেটা ভালো জায়গায় ভালো কিছু হয়। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে নির্যাতন করছে, এর কারণে আমার আব্বা, আমি যখন এর আগের বার অ্যারেস্ট হই, এরপর আমার আব্বা স্ট্রোক করে। এর আগের বার মানে 2015? জি। তারপরে আমার আব্বা স্ট্রোক করার পরে এখন আমার আব্বা জীবিত আছে, সুস্থ নেই? কিন্তু সুস্থ না, মানে কথা বলে না তেমন একটা, ওই স্বাভাবিক শুয়ে থাকে। আমি বাড়ি গেলাম কয়েকদিন আগেও, তো দেখলাম, আমি জিজ্ঞেস করলে কেমন আছেন আব্বা? ভালো আছি। বাবাকে দেখে আপনার কষ্ট হয়, বাবার কাছে কখনো কি বলতে ইচ্ছে করেছে যে বাবা আমার ভুল হয়েছে, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই কথাটা বলতে পেরেছেন? না, বলতে ইচ্ছে হয়েছে? ইচ্ছে হয়েছিল। আমার বাবা তো আর স্বাভাবিক না, আর সুস্থ না। আপনার কি ধারণা যে আপনার কারণেই আপনার বাবার এই পরিণতি? এটা সবাই জানে জি, আমার আব্বা আমার এইসবের কারণে স্ট্রোক করা। বলেছিলেন 2015 সালে একবার ছাদ থেকে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল, পুলিশ ফেলে দিয়েছিল জানুয়ারির 15 তারিখে, মানে 14 জানুয়ারি, 14 সালের নির্বাচনের পর। নির্বাচন পরে আমাদের এলিফ্যান্ট রোডের যে মাল্টিপ্লান সেন্টার আছে, এখানে আমরা অবরোধের সমর্থনে মিছিল করার পরে আমাদের এখান থেকে পুলিশ পিছন থেকে এলোপাথারি গুলি সোজা গুলি করে। তখন আমি, আমাদের কলেজের সেক্রেটারি ছিল তখন ঢাকা কলেজের, আমি তখন ঢাকা কলেজে ছাত্রদল করতাম। মিঠু ভাই ছিল, হাবিব ভাই ছিল, আর বিপুল ভাই ছিল, আমরা 4 জন। আমরা একটা বিল্ডিংয়ে যাই উঠি, মানে প্রাণ বাঁচানোর জন্য। আর বাকি আরো 4-5 জন ছিল, তারা অন্যদিকে গুলির হাত থেকে বাঁচবার জন্য, চলে যাওয়ার জন্য। তখন আমরা যে বিল্ডিংটা উঠি, প্রতিটা ফ্লোরে আমরা অনেক নক করছি, কেউ দরজা খোলেনি আশ্রয়ের জন্য। তখন আমরা ছাদের উপরে যখন যাইতে চাই, তখন ছাদেও যাইতে পারি না, ছাদ তালা মারা ছিল, সিঁড়িতে বসা ছিলাম। তো সিঁড়িতে বসা থাকার পর ওই সিঁড়ি থেকে উপরে যায় আমাদের ধৈরা যেমনি পারছে সে এমনি লাথি, পুলিশ আমাকে ওই সময়, আপনি হয়তো দেখছেন ছবিতে যে এই দিক দিয়ে রক্ত পড়তেছিল 2 সাইড দিয়ে, মানে পিস্তল, ওই সময় সেই একই জায়গায় আমাকে পিস্তলে বাড় দিয়ে এইখানে বাড়ি দেয়। আমার রক্তে পুরো গেঞ্জি ভিজা ছিল। তারপরে নিচে ফালায়, এলিফ্যান্ট রোডে নিচে ফালায় রাখছে আমাদের 3 জনকেই রাস্তায়, যে আমরা মারা যাওয়ার অবস্থা। তখন ঢাকা কলেজ ছাত্রলীগ, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ আইসা আমাদের যেমনে পারলো সে সেমনে রাস্তায় ফেলে রাখা অবস্থায় তারপর আমাদের উঠায় নিয়ে গেছে। মানে আপনি যখন ওই রাস্তায় ফেলে রাখা পিটাচ্ছে, আর আপনার মনে হয়েছে যে আপনি মারা গেছেন, মৃত্যুর পরে এগুলো মানে কল্পনায় ঘটতেছে, ঠিক এরকমই মনে, মানে নিজেকে লাশ মনে হয়েছে। আর তখন
আমাদের আবারও থানায় নিয়ে ওইখান থেকে আমাদের বেড়িবাঁধের দিকে নিয়ে যেতে চেয়েছে। তারপরে না নিয়ে ওইখানে এতটা বেশি টর্চার করছে ঝুলাই। আমি তখন ছোট ছিলাম আরও অনেকটা। তখন মানে ওই মহিলা পুলিশ ছিল, যারা মহিলা পুলিশ থাকে না, এইরকম শীতের দিন ছিল। তো আমার এই যে মারার কারণে কতটুকু পরে আমি আর চিৎকার দিতে পারিনি। তখন আমাকে মহিলা পুলিশরা বলছে মানে পাড়ায় আমার শরীরটার একটু স্বাভাবিক করার জন্য। মহিলা পুলিশ কি? মহিলা পুলিশকে তো মহিলা মানুষের তো একটু সঙ্গত কারণে মনে হয় মায়া বেশি থাকে, মায়ের জাত। তো মানে মায়ের জাত তো ও মানে আমার পাড়ায় নাই, শরীরে হাতে আমার সেন্স এতটুকু কাজ করতেছে যে কেউ আমার শরীর ম্যাসেজ করতেছে, কারণ ব্লাড সঞ্চালন হচ্ছে না, দাঁড়াইতে পারতেছি না। এভাবে করে 3বার সেন্স এনে 3বার এভাবে করে পিটিয়েছে থানার মধ্যে? থানার ভিতর। তো ওষুধ আইনা দিছিল। তারপরে ম্যাজিস্ট্রেট সাথে সাথে আমার ভাই ছিল, তার ম্যাজিস্ট্রেট আসে আমাদের ওই অবস্থায়। মানে থানায় চলে আসে? থানায় আসার পরে ম্যাজিস্ট্রেট আসে, মানে কোর্টে নেবার মতো অবস্থা ছিল না? ম্যাজিস্ট্রেট আসার পরে ম্যাজিস্ট্রেট আমাদের আবার নিয়ে গেছে ওই অবস্থায়। কোথায়? এলিফ্যান্ট রোডে। আচ্ছা। তো এলিফ্যান্ট রোডে যখন নিয়ে যায় তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ঢাকা কলেজের ছাত্রলীগ এত পরিমাণ লোকজন আসে, এসে আমাদের ওখান থেকে পুলিশের পিকআপ থেকে তুলে নিয়ে যাবে। আচ্ছা। তখন ম্যাজিস্ট্রেট বলতেছে যে এদের নিরাপত্তার জন্য অতি দ্রুত আবার থানায় নিয়ে যায়। প্রায় অনেকগুলো পুলিশ ফোর্স দিয়ে আমাদের থানায় নিয়ে তখন 6 মাসের ভ্রাম্যমাণ আদালতে 6 মাসের সাজা দিয়ে ঢাকা মেডিকেলে ট্রিটমেন্টের জন্য পাঠাইছে। কারণ আমাদের সবাই রক্তাক্ত অবস্থা, রক্তাক্ত অবস্থায়। ছাত্রলীগরা মারে কিন্তু বলে যে পাবলিক মারছে, ওভাবে করে গণপিটুনি বলে গণপিটুনি দিয়ে যদি বেঁচে থাকে তাইলে নিয়ে যায়, আর বেঁচে না থাকলে তো মর্গে পাঠায়। মর্গে পাঠায় দেয়। তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে আমার ওই ব্লাড এগুলো করে কোনো মতো একটা ইঞ্জেকশন দিয়ে কারাগারে পাঠাই দিয়েছে। তখন এই যে কেরানীগঞ্জ না, তখন এই যে পুরান ঢাকা কারাগারে, তখন ওইখানে আমি যাওয়ার পরে আমার ডিসেন্ট্রি হয়ে গেছে। তারপরে মেডিকেলেও জায়গা নেই, তখন যাই দেখি যে সব রক্তাক্ত অবস্থা, এক একজনের হাত পা নাই, অনেক বিমর্ষ। ওটা দেখে আমি আরও ভয় পেয়েছি। তারপরে ওইখানে থাকার পরে ওইখান থেকে আরও 5টা-6টা মামলা দিয়ে তারপরে কাশিমপুর চলে গেলাম। এই দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান চড়াই উতরাই, হামলা, আপনি বলছিলেন যে মারা গেছেন, মৃত্যুর পরের জীবন দেখছেন, কখনো কি মনে হয়েছে যে ভুল করেছেন জীবনে? না, আমার কাছে এটা কখনোই মনে হয়নি। এই যে অভ্যুত্থান পরবর্তী একটা বাংলাদেশে, যেখানে আপনি বলছিলেন যে মেরে ফেলবে এরকম হুমকি দেওয়া হয়েছিল, প্রিয় ভাইয়ের মুখটা অনেক দূর থেকে দেখতে হয়েছে, বাবা মা জানতো না, আপনার বাবা আপনার কারণেই অসুস্থ, সেই প্রিয় বাবাকে সরিটি বলা হয়নি, বলতে চান বাবা মাকে কিছু? বলতে চাই, বাবা মাকে ভালোবাসি অনেক। জানি না আমার বাবা সেটা এখন বুঝতে পারবেন কিনা, তারপরেও বলতে চান কিনা, অনুতপ্ত কিনা বাবার স্বপ্ন হয়তো পূরণ করতে পারেননি? বাবা সবসময় উৎসাহ করতো যে মানুষের জন্য কাজ করি, রাজনীতিতে বাবা উৎসাহ দিত, সেটা ভালো পথে। মানে শিক্ষক পরিবারের সন্তান, মূলত মধ্যবিত্ত পরিবারের সন্তানদের ঘিরেই বাবা মায়ের এক পৃথিবী সমান স্বপ্ন থাকে, সেই স্বপ্ন তো পূরণ করতে পারেননি। জি না, সেটা পূরণ করতে পারিনি। আমরা 2 ভাই। এই জন্য সেই বাবাকে কিছু বলতে চান? বাবাকে বলতে চাই যে নতুন বাংলাদেশে আমরা নতুন কিছু করতে চাই, যেটা যদি আমার বাবা শুনতে পায় বা বুঝতে পারে তাহলে আমার বাবা মনে হয় অনেক খুশি হবে যে আমি যেই পথে কাজ করেছি সেটার জন্য আমি অনুতপ্ত না। আর আমার বাবা সবসময় আপনি ভুল করেননি? আমি ভুল করিনি। বাবারা সন্তানদের কতটুকু ভালোবাসেন সেটি বাবা না হলে বোঝা যায় না। মিজান, আপনার এই ব্যথার সান্ত্বনা আমরা দিতে পারবো না, তবে আমরা স্বপ্ন দেখি যে নতুন যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নিশ্চয়ই আপনার সাথে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন হয়েছে, যে জুলুমের শিকার আপনি হয়েছেন, তার ন্যায় বিচার আপনি পাবেন, এটা আমরা প্রত্যাশা করি। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শেখ হাসিনা সময়ের স্রোতে হারিয়ে যাওয়া এক ঘৃণিত স্বৈরাচারের নাম, যিনি নিজের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে চালিয়েছিলেন নিপীড়ন। তার এই নিপীড়ন পৃথিবীর বহু স্বৈরাচারের রক্ত নদীকে করেছে ম্লান, গড়েছে নির্মমতার নতুন রেকর্ড। মিজানুর রহমান আওয়ামী বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে রাজপথের সাহসী সৈনিক, 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনেও হয়েছেন চরমভাবে নিপীড়িত। আমরা তার উপরে চালানো নিপীড়নের বিচার দাবি করছি, সেই সঙ্গে ভবিষ্যতে যেন মিজানুর রহমানের মতো আর কেউ অহেতুক নিপীড়নের শিকার না হয়, রাখছি সেই প্রত্যাশাও।
দর্শক, এই অনুষ্ঠানে চাইলে আপনিও যোগ দিতে পারেন। আমাদের ইমেল নিপীড়নের স্মৃতি.btv@gmail.com-এ পাঠাতে পারেন আপনার সঙ্গে ঘটে যাওয়া যে কোনো নিপীড়নের ঘটনা। আগামীতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।